বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-19 এর কারণে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ও স্বাভাবিক পাঠদানের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা এসেছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা এখন খুব সহজেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি। এই কার্যক্রমের ধারাবাহিকতাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি কোর্সের ক্লাস শুরু করেছি। আশা করছি তোমরা আমার লেকচারগুলোকে গ্রহণ করছো। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস এম জাওয়াদুন নাহিন, বর্তমানে ঢাকার শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছি। অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য আমি 24-16-09 কোর্স, অর্থাৎ ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এই বিষয়ে ক্লাস শুরু করেছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 24-16-09 এবং এই কোড, এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত যে অনার্স চতুর্থ বর্ষের সিলেবাস, সেই সিলেবাসের 24-16-09 এর অংশটুকু। আজকে আমরা যে অংশটুকু এখানে আলোচনা করব সেটি হলো মুঘল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা ইতোপূর্বের ক্লাসগুলোতে লক্ষ্য করেছো, আমরা সিলেবাস অনুসারে ক্লাসগুলোকে মোট 10টা ভাগে বিভক্ত করেছি। তার মধ্যে আজকে আমাদের সপ্তম ক্লাস। আমরা এখানে একটু বলে নেই যে গত ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি আমাদের যে ক্লাসের বিভাজন ছিল সেখানে সপ্তম ক্লাসটি ষষ্ঠ ক্লাসে এবং ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে ছিল। সেটি আমি আলোচনার সুবিধার্থে এটিকে একটু চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি আগের ক্লাসেও যেটা বলেছিলাম যে আমাদের ক্লাসটি কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল। 5টি ক্লাস হচ্ছে সুলতানি আমলের উপর এবং 5টি ক্লাস হচ্ছে মুঘল আমলের উপর। তো আজকে আমরা মুঘল আমলের উপর দ্বিতীয় ক্লাস করব, এবং এরপর আমাদের আরো 8, 9 এবং 10 তিনটি ক্লাস থাকবে মুঘল আমলের উপর। আমরা সেখানে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। একটি হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, অপরটি হচ্ছে মুজিব শতবর্ষের লোগো। তোমরা সবাই জানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম শতবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন, এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা যথাযোগ্য মর্যাদার সাথে এই বছরটি উদযাপন করছি। তো ধন্যবাদ। আমরা আমাদের কোর্সে চলে যাই। তোমরা সবাই একটু মনোযোগের সাথে অধ্যয়ন করার চেষ্টা করবে। আমাদের আলোচনার বিষয়বস্তু, বিষয় কোর্সের নাম হচ্ছে ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মুঘল আমল, এবং আজকের আমাদের যে সপ্তম ক্লাস তার আলোচ্য বিষয় হলো মুঘল আমলের কেন্দ্রীয় প্রশাসন। আমরা শুরু করছি। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ইতিহাসে মুঘল প্রশাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অধ্যায়। আমরা জানি যে মুঘল আমলের শাসন ব্যবস্থা 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত ছিল, এবং মুঘল সম্রাটগণ এই উপমহাদেশে উন্নত মানের একটি প্রশাসন গড়ে তুলেছিলেন যা ছিল মূলত ভারতীয় ভিত্তির উপর আরব এবং পারসিক শাসন ব্যবস্থা। গত ক্লাসে যখন আমরা মুঘলদের শাসন ব্যবস্থা আলোচনা করেছি তখন কিন্তু এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মুঘল সম্রাট যিনি ছিলেন নিরঙ্কুশ সার্বভৌমত্বের অধিকারী, এবং মুঘল সরকার ছিল একটি চরম কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র ও স্বেচ্ছাচারিতার প্রতীক। তবে স্বেচ্ছাচারী বা স্বৈরতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত হলেও জনকল্যাণ সাধন করাই ছিল মুঘল সম্রাটদের উদ্দেশ্য, কারণ তা না হলে এত বছর ধরে, এই শত শত বছর ধরে ভারতবর্ষে শাসন পরিচালনা করা এটা কিছুটা অসম্ভব বলেই মনে হয়। আমরা মুঘল সম্রাটদের আলোচনা আমরা শুরু করছি। মুঘল সম্রাট যিনি বলা হয়ে থাকে যার মাধ্যমে মুঘল বংশের শুরু হয়েছিল, আমরা তার আলোচনায় আসবো কিছুক্ষণের মধ্যেই। তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং তিনি কিন্তু বিশ্ববিজয়ী বীর চেঙ্গিস খান এবং তৈমুর লং এর বংশধর ছিলেন। এই হিসেবে মুঘল বাদশাহ যারা ছিলেন পরবর্তী সময়ে সম্রাট বাবরের উত্তরাধিকার যারা, তারা সকলেই কিন্তু এই দুই বিশ্ববিজয়ী বীরের বংশধর ছিলেন, এবং সম্রাট বাবর তার মাতার দিক থেকে চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর ছিলেন। এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো। এবং এই কারণেই মুঘল সম্রাটগণ পৃথিবীতে নিজেদের চাইতে অন্য কাউকেই শ্রেষ্ঠ বলে স্বীকার করেননি। তারা মনে করতেন সার্বভৌমত্ব ছিল তাদের
জন্মগত অধিকার। আর মুঘল সম্রাটগণ তাদের এই সার্বভৌমত্বকেই আল্লাহর দান বলে মনে করতেন এবং তাদের মাধ্যমেই এই সার্বভৌমত্বের পূর্ণ বিকাশ ঘটে। আর মুঘল যে প্রশাসন ব্যবস্থা ছিল, এই প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্রে ছিলেন সম্রাট নিজেই। প্রশাসনিক ব্যবস্থায় একেবারেই গণতান্ত্রিক উপাদান ছিল না, এবং সেটি না থাকলেও মুঘল সম্রাট কিন্তু অত্যাচারী ছিলেন না। তিনি নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন শাসক ছিলেন, যিনি একাধারে সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা এবং প্রশাসন যন্ত্রের প্রধান ছিলেন। তিনি ছিলেন আইন প্রণয়নকারী এবং ন্যায় বিচারের উৎস। আমরা চলে আসছি মুঘল কেন্দ্রীয় প্রশাসনে। আমরা একটা বিষয় আমাদেরকে একটু আলোচনা না করলেই নয়। আমরা ইতোপূর্বের ক্লাসগুলোতে দেখেছি দিল্লি সুলতানি আমলের কেন্দ্রীয় প্রশাসন। সেই কেন্দ্রীয় প্রশাসনে আমরা ঠিক যেরকম ভাগে আমরা দেখেছি যে সুলতানদেরকে সহযোগিতা করার জন্য তাদের একটি মন্ত্রী পরিষদ ছিল, ঠিক মুঘল বাদশাহদের ক্ষেত্রেও এমনই ছিল। কিন্তু এখানে আমরা একটু ভিন্নতা দেখতে পাবো, কারণ এখানে যেমন আমরা নামের ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখতে পাবো, ঠিক তেমনি আমরা দেখতে পাবো যে তাদের কাজের যে ক্ষমতা, সেই ক্ষমতার দিক থেকেও আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মুঘল সম্রাটরা ছিলেন সার্বভৌম ক্ষমতার মালিক, কিন্তু তথাপি তাদেরকে বিভিন্ন কাজে কেন্দ্রীয় এবং প্রাদেশিক বিভিন্ন কাজ পরিচালনার ক্ষেত্রে মন্ত্রীদের সহযোগিতা নিতে হতো। এবং এই মন্ত্রীদের মধ্যে যারা যে মন্ত্রী পরিষদ ছিল তারা ছিলেন ওয়াজির বা ওয়াকিল, এই নামটির সাথে তোমরা পরিচিত। এরপর হলো দিওয়ান, এই নামটির সাথেও তোমরা পরিচিত। কিন্তু এরপরের যে নামটি রয়েছে মীর বকশি, এই মীর বকশি নামটির সাথে হয়তো তোমরা পরিচিত না। আমরা একটু পরেই দেখব যে মীর বকশি হচ্ছেন সেই সামরিক বিভাগের সাথে যুক্ত, এবং দিল্লির সুলতানি আমলে যাকে আমরা দিওয়ানি আর্জ নামে যে সামরিক বিভাগ ছিল, মন্ত্রিপরিষদ ছিল, সেটার সাথে একই রকম, নামে শুধু ভিন্নতা রয়েছে। এরপর হলো মীর সামান, যেটি হচ্ছে সরবরাহ বিভাগ, এবং সবার শেষে হচ্ছে সদর সুদূর। এই নামটি আবার তোমরা এই নামটির সাথে পরিচিত। আমরা একটু দেখি যে মুঘল, এখানে একটি হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ, মুঘল আফগান অধ্যায়। আমাদের আসলে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মুঘলদের কেন্দ্রীয় প্রশাসন। তো মুঘলদের যে কেন্দ্রীয় প্রশাসন, এই কেন্দ্রীয় প্রশাসনের আলোচনা যখন আমরা করব, এই আলোচনার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সম্রাট আকবরকেই পাবো, এবং তার যে পরবর্তী উত্তরাধিকার ছিলেন সম্রাট জাহাঙ্গীর, এবং তার পরবর্তী উত্তরাধিকার সম্রাট শাহজাহান। এই তিনজন মূলত মুঘল সম্রাটের যে শাসনকাল, এই শাসনকালকে কেন্দ্র করেই যে মুঘলদের কেন্দ্রীয় প্রশাসন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু সেটা কেন, এই জন্যই এখানে মুঘল আফগান অধ্যায়টা আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো, যারা পলিটিক্যাল হিস্ট্রি পড়ে এসেছো ইতিপূর্বে, যে মুঘল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর, তিনি 1526 থেকে 1530 সাল পর্যন্ত ভারতের শাসন ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি এই অল্প সময়ের মধ্যে একটি কার্যকর প্রশাসন গড়ে যেতে পারেননি। পরবর্তীতে তার পুত্র সম্রাট হুমায়ুন, তিনি কিন্তু প্রথমে 10 বছর শাসন করেছেন। এরপর তিনি ক্ষমতাচ্যুত হন, এবং ক্ষমতাচ্যুত হয়ে আফগান বংশের যিনি শাসক ছিলেন শের শাহ, তার হাতে কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হন, এবং শের শাহর হাতেই পুনরায় আফগানরা ক্ষমতাসীন হয় দিল্লিতে। এবং শের শাহ, আমরা ইতোপূর্বে পঞ্চম ক্লাসে আলোচনা করেছি যে শের শাহ কিন্তু একমাত্র ব্যক্তি যিনি ছিলেন মানে সুলতানি আমলের বা আফগান বংশের শাসকদের মধ্যে যিনি ছিলেন ভারতে বৈপ্লবিক পরিবর্তন আনয়নকারী, বিশেষ করে স্থানীয় প্রশাসনে। সেই শের শাহ 1540 সালে ভারতের ক্ষমতা দখল করে নেন, এবং তার যে বংশ সুর বংশ, সেটা কিন্তু 15 বছর পর্যন্ত ভারতের ক্ষমতায় ছিল। সেই 15 বছর পর সম্রাট হুমায়ুন পুনরায় মোগল বংশের ক্ষমতা পুনরুত্থান করেন, এবং পুনরুদ্ধার করার পর তিনি মাত্র 1 বছর বেঁচে ছিলেন। এরপর 1556 সালে তার পুত্র সম্রাট আকবর কিন্তু ক্ষমতাসীন হন, এবং তোমরা সবাই জানো যে সম্রাট আকবর দীর্ঘ 50 বছর ভারতবর্ষ শাসন করেছেন। এবং আমরা আজকের যে মুঘলদের কেন্দ্রীয় প্রশাসন পড়ব, এই মুঘল কেন্দ্রীয় প্রশাসনের সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু সম্রাট আকবরকে আমরা দিব। আচ্ছা, এবার আমরা আমাদের যে আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল, আমাদের যে মন্ত্রী পরিষদগুলো ছিল, এই মন্ত্রী পরিষদগুলো সম্পর্কে আমরা একটু ধারাবাহিকভাবে চলে আসি আলোচনায়। প্রথমেই আমরা যার কথা আলোচনা করব তিনি হচ্ছেন ওয়াজির। আমরা শের শাহের যে শাসনামল, এই শাসনামলে আমরা জানতে পেরেছি যে শের শাহের শাসনামল ছিল অত্যন্ত একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। এই অতি কেন্দ্রীয়করণের কারণেই সে সময় ওয়াজির যে পদ ছিল, সেই পদটিকে কিন্তু অপসারণ করা হয়েছিল, এবং মুঘলরা যখন পুনরায় ক্ষমতাসীন হয় তখন কিন্তু এই পদটিকে আবার পুনরুজ্জীবিত করা হয়। প্রশাসন ব্যবস্থায় সহায়তার জন্য মুঘল সম্রাটগণ কিন্তু ওয়াজিরকে নিযুক্ত করতেন। সুলতানি আমলে আমরা যেমনটা দেখেছিলাম যে দুই ধরনের ওয়াজির ছিলেন, একজন হচ্ছেন ওয়াজির উত তাফরিদ এবং ওয়াজির উত তানফিজ, অর্থাৎ অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াজির এবং হলেন সীমিত ক্ষমতা সম্পন্ন ওয়াজির।
মুঘল সম্রাটের পর এই ওয়াজিরই ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্মচারী। তিনি অন্যান্য উপদেষ্টা এবং বেসামরিক প্রশাসনের সকল কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতেন। অনেকটা সেই সুলতানি আমলের ওয়াজিরদের মতোই আমরা এখন বর্ণনায় দেখতে পাচ্ছি। তবে ওই একইভাবে আমরা বলতে পারি যে যখন সম্রাটরা সকল ক্ষমতার মালিক ছিলেন বা শক্তিশালী ছিলেন, তখন ওয়াজিরদের কৃতিত্ব কম ছিল, কর্তৃত্ব কম ছিল। সেটা সুলতানি আমলের সাথে আমরা একই রকম মিল পাই। ওয়াজিররা প্রধান বেসামরিক কর্মকর্তা হলেও কখনো কখনো সামরিক বাহিনীও তারা পরিচালনা করতেন। রাজস্ব বিভাগের উপর তার পূর্ণ কর্তৃত্ব ছিল এবং ওয়াজিরকে পর্যায়ক্রমে ওয়াকিল, দিওয়ান, ওয়াকিল ই মুতলাক, ওয়াকিল ই আলা ইত্যাদি সম্মানজনক পদবিতে ভূষিত করা হতো। আমরা দেখব যে আমরা সুলতানি আমলেও যেটা দেখেছি যে ওয়াজিরদের যে ক্ষমতা সেটা হচ্ছে এই যেমন সুলতানদের ব্যক্তিত্ব দক্ষতার উপর নির্ভর করতো, ঠিক তেমনি মুঘল আমলেও এই সম্রাটদের ব্যক্তিত্ব দক্ষতার উপরেই ওয়াজিরদের ক্ষমতা নির্ভর করত। আমরা প্রথম দেখতে পাই বড় মাপের যিনি ওয়াজির ছিলেন, যাকে বলা হতো ওয়াকিল ই সালতানাত, তার নাম হচ্ছে বৈরাম খান। তিনি সম্রাট আকবরের প্রাথমিক শাসন আমলে ছিলেন এবং অসীম ক্ষমতাধর, এবং তার মতো ক্ষমতাধর ওয়াজির কিন্তু পরবর্তী সময় মুঘল যুগে আর আসেনি। এবং সম্রাট আকবর ওয়াকিল ই সালতানাত বা বৈরাম খানের এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে তিনি অনুধাবন করতে পেরেই পরবর্তী সময়ে কিন্তু তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাকে খর্ব করেন এবং এই সময় থেকেই ওয়াজিরদেরকে বলা হতো দিওয়ান। মুঘল শাসন ব্যবস্থায় আমরা দেখি সম্রাট আকবরের শাসনকাল শুরু হয়েছিল 1556 সাল থেকে এবং এই সময়কাল থেকে শুরু করে 1657 সাল অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের আগ পর্যন্ত আমরা এই সময় অর্থাৎ প্রায় 100 বছরের মধ্যে বিভিন্ন সময়ে 10 জন ওয়াকিলের নাম পাই। যে 10 জনের মধ্যে 6 জনই ছিলেন সম্রাট আকবরের আমলে। তাদের মধ্যে 2 জন খুবই উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন। একজন হচ্ছেন মির্জা আজিজ কোকা, যিনি ছিলেন 10 বছর এই পদে আসীন, এবং আরেকজন ছিলেন মুনায়েম খান, যিনি 5 বছর এই পদে আসীন ছিলেন। এবং সম্রাট আকবরের পর সম্রাট জাহাঙ্গীরের আমলেও আমরা দেখি যে 1607 থেকে 1627 পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনকাল ছিল। তার শাসনকালের মাত্র প্রথম 4 বছরই একজন ওয়াকিল ছিলেন। আর সম্রাট শাহজাহানের শাসন আমলে 1627 থেকে 1658 এই সময়ের প্রথম 14 বছর আসফ খান ওয়াকিল পদে ছিলেন। এবং আসফ খান আমরা জানি, পলিটিক্যাল হিস্ট্রিতে আমরা পড়েছি, আসফ খানের মতো সাহসী ব্যক্তি না থাকলে হয়তো সম্রাট শাহজাহান ক্ষমতাসীনই হতে পারতেন না। সেই আলোচনা আমরা করে এসেছি অনেক আগেই। এবং এরপরে শাহজাহানের পুত্রদের মধ্যে যে উত্তরাধিকার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জেরে সম্রাট আওরঙ্গজেব জয়লাভ করেন এবং তিনি পরবর্তীতে ক্ষমতাসীন হন। 1658 সাল থেকে 1707 সাল পর্যন্ত আওরঙ্গজেব ভারতের ক্ষমতায় ছিলেন এবং আওরঙ্গজেবের সময় থেকেই এই ওয়াজির পদের সম্পূর্ণ প্রচলনটি লোপ পায়, কারণ আওরঙ্গজেব নিজেই ছিলেন নিজের মন্ত্রী এবং তার সময় অনেকটা শেরশাহের শাসনকালের মতোই প্রশাসনকে অতি কেন্দ্রীয়করণ করা হয়, যার ফলাফল কিন্তু মুঘলরা পেয়েছিল, আমরা রাজনৈতিক ইতিহাসে দেখেছি। তবে আওরঙ্গজেবের পুত্ররা যখন আবার পরবর্তী সময়ে ক্ষমতায় আসেন 1707-এর পর, এই সময় থেকে আমরা আবার ওয়াজিরদের স্বর্ণযুগ দেখতে পাই। সেই আলোচনায় আমরা হয়তো পরবর্তীতে কখনো দেখব। তো আমরা একটু আলোচনায় দেখি যে ভারতবর্ষের মুঘল শাসনের ইতিহাসে বৈরাম খানের মতো শক্তিশালী, প্রভাবশালী এবং অসীম ক্ষমতা সম্পন্ন ওয়াকিল আর ছিলেন না। এখানে আমরা ওয়াজির এবং ওয়াকিলকে আমরা একই অর্থে সমার্থে ব্যবহার করছি। বৈরাম খানের মতো ব্যক্তি যিনি ছিলেন যার কোনো যিনি অদ্বিতীয় ছিলেন ভারতের রাজনৈতিক ইতিহাসে, মুঘল বংশের রাজনৈতিক ইতিহাসে, তার যখন পতন হলো তখন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়াদির দায়িত্বভার দিল্লির গভর্নর শিহাবুদ্দিন গ্রহণ করেন এবং পরবর্তী পর্যায়ে মাহম আনগা তার সঙ্গে যোগদান করেন। শামস উদ্দিন আতগা খানকে বৈরাম খানের পতাকা, ঢাক এবং তরবারি দেওয়া হয়। মুনায়েম খানকে খান ই খানান উপাধিতে ভূষিত করা হয় এবং তাকে ওয়াকিলাতের দায়িত্ব অর্পণ করা হয়। এবং একইভাবে বৈরাম খানের ক্ষমতা, প্রতিপত্তি ও সম্মান চিহ্ন যে আমরা দেখলাম এইভাবে 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হয়। মাহম আনগার যখন মৃত্যু হয় তখন মুনায়েম খান এবং আতগা খান তারা রাজনৈতিক আর্থিক বিষয়াদি শাসন ব্যবস্থার পূর্ণ প্রয়োগ ঘটান এবং মুজাফফর খানের দিওয়ান পদে নিযুক্ত হওয়ার পর স্বভাবতই রাজস্ব ও অর্থ সম্বন্ধনীয় বিষয়াদি ওয়াকিলের আওতা থেকে পৃথক করা হয় এবং এতে ওয়াকিলের পদমর্যাদা ও ক্ষমতাও বহুলাংশে হ্রাস পায়। আমরা দেখেছি যে বৈরাম খানের পতনের পর থেকেই কিন্তু সম্রাট সচেষ্ট ছিলেন কিভাবে এই ওয়াকিলদের ক্ষমতাকে হ্রাস করা যায়। তো আমরা দেখি যে তার বৈরাম খানের যে পতন হলো, এই পতনের পর সম্রাট আকবর কিন্তু এই ওয়াকিলের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে মোট 4টি ভাগে ভাগ করে দেন এবং এই 4টি ভাগের মধ্যে আমরা দেখি প্রথম ভাগে ছিল দিওয়ান, দ্বিতীয় ভাগে ছিল মীর বকশি, তৃতীয় ভাগে হচ্ছে মীর সামান, চতুর্থ ভাগে হচ্ছে সদরুস সুদূর বা ধর্মীয়। এবং দিওয়ানকে আমরা দেখব যে দিওয়ান ছিলেন রাজস্বের দায়িত্বে, মীর বকশি ছিলেন সামরিক দায়িত্বে, মীর সামান ছিলেন সরবরাহের দায়িত্বে এবং সদরুস সুদূর ছিলেন ধর্মীয় দায়িত্বে। আমরা
ডিটেলস এই প্রসঙ্গে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি দিওয়ান। দিওয়ান হচ্ছে অতি প্রাচীন এবং পারসিক একটি প্রতিষ্ঠান। মুঘল আমলে দিওয়ান পদটির প্রচলন হয়। সাধারণত অর্থ এবং রাজস্ব বিভাগের দায়িত্বে নিযুক্ত মন্ত্রীকেই দিওয়ান বলা হতো। দিওয়ান প্রধান যিনি অর্থমন্ত্রী ছিলেন তাকে বলা হতো দিওয়ানি আলা, আবার কখনো কখনো তার সৌজন্যমূলক উপাধি ছিল ওয়াজির। আমরা দেখি যে সম্রাট আকবরের আমলে ওয়াজির শব্দটির পরিবর্তে দিওয়ান শব্দটিকেই বহুলভাবে ব্যবহার করা হয়েছিল। তবে উল্টোটি আবার আমরা দেখতে পাই যে সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু দিওয়ান শব্দটির পরিবর্তে ওয়াজির শব্দটিরই বহুল প্রয়োগ হয়। তবে মুঘল আমলের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এখানে কনফিউশন অনেক সময় হয়ে যায়, ওয়াজির, ওয়াকিল, দিওয়ান প্রায় সমার্থকই ব্যবহার করা হয়। আবার সম্রাট শাহজাহানের সময় অর্থাৎ জাহাঙ্গীরের পুত্র, তার সময়ে আমরা দেখি যে প্রধানমন্ত্রী বা প্রধান দিওয়ান যিনি, তাকে বলা হতো দিওয়ান ই কুল। অর্থাৎ এক এক সময় কিন্তু এক এক রকমের গুরুত্ব আমরা দেখতে পাই। এবার আমরা চলে আসি দিওয়ানের দায়িত্ব। দিওয়ানের যে দায়িত্ব, সেই দায়িত্বকে আমরা মোটা দাগে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো অর্থ বিষয়ক দায়িত্ব, একটি হলো রাজনৈতিক বিষয়ক, একটি হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে। তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করি, দেখি তার কি কি দায়িত্ব এবং কর্তব্য ছিল। প্রধান দিওয়ান ছিলেন সম্রাট এবং সাম্রাজ্যের অন্যান্য রাজকর্মচারীদের মধ্যে মধ্যস্থকারী ব্যক্তি। বস্তুতপক্ষে সরকারি সমস্ত নথিপত্র তার পরীক্ষার জন্য এবং তার নিয়ন্ত্রণাধীনে সংরক্ষণের জন্য তার দপ্তরে প্রেরণ করা হতো। তার কার্যালয়ের নাম ছিল পাবলিক রেকর্ডস অফিস, অর্থাৎ সরকারি নথিপত্রের দপ্তর। সকল দপ্তরের অর্থ লেনদেন এবং বেতন প্রদানের হিসাব নিকাশের সংক্ষিপ্ত বিবরণ তার পরীক্ষা ও সমালোচনাধীন ছিল। নিয়োগ, পদোন্নতি কিংবা উচ্চ বেতন প্রদানের কোনো হুকুমই তার অনুমতি ব্যতীত কার্যকর হতে পারত না। প্রাদেশিক দিওয়ানগণ সর্বদা তার দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হতেন। প্রায় সকল সরকারি দলিলপত্রের অনুলিপির সত্যতা প্রতিপাদন বা প্রমাণকরণের জন্য এবং কাগজপত্রের বৈধতা সিদ্ধকরণের জন্য তার সিলমোহর এবং স্বাক্ষরের প্রয়োজন ছিল। সিয়াহা অর্থাৎ দৈনিক খতিয়ান বই বা অর্থপ্রাপ্তি ও অর্থপ্রদানের হিসাব নিকাশের বই এবং আওয়ারিজা অর্থাৎ অর্থপ্রাপ্তি ও অর্থপ্রদানের একটি সংক্ষিপ্ত মোটামুটি হিসাবের বই সহ বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের নানাবিধ সরকারি নথিপত্রাদি, যেমন ইবতিয়া বা রাজ অনুচর বর্গের জন্য অশ্বক্রয়, আহাদি বা ভদ্রবেশী সেনাবাহিনী, ইনাম বা পুরস্কার, বাকায়া বা বাকি এবং বকেয়া, খরচ ইকুল বা সাধারণ খরচাদি, এরপর সম্রাটকে নজরানা প্রদান, আবদার খানা অর্থাৎ খানসামার বিভাগ, আমরা পরবর্তীতে খানসামা সম্পর্কে আলোচনা করব, ওয়ান্ডাখানা বা গুদাম, সুখসজ্জা বা আরামদায়ক বিছানা ইত্যাদি প্রধান দিওয়ানের দপ্তরে অবশ্যই পাঠাতে হতো। তো প্রধান দিওয়ানের যে দায়িত্ব ও কর্তব্য, এটা কিন্তু ব্যাপক ছিল, আমরা বুঝতেই পারছি। তবে তিনি তার অধীনস্থ সহকারী দিওয়ান ছিলেন, তার নাম ছিল দিওয়ানি তান এবং দিওয়ানি খালসা। আমরা একটু দেখব যে দিওয়ানি তান এবং দিওয়ানি খালসা এদেরও কিন্তু একটি কাজের পরিধি অনেক বেশি ছিল। এর মধ্যে প্রথম যিনি ব্যক্তি ছিলেন দিওয়ানি তান, তার যে কর্তব্য ছিল সেই কর্তব্যগুলো আমরা একটু দেখি। জমিদার সংক্রান্ত বিষয়াদি, আওয়ারিজা অর্থাৎ পরগনার অর্থপ্রাপ্তি ও প্রদানের সংক্ষিপ্ত হিসাব, বাকি বকেয়ার নথিপত্র, সুবেদারদের জায়গির প্রদান, নগদ বেতন প্রদানের হুকুম ইত্যাদি। নগদ বেতন প্রদানের পরোয়ানা অর্থাৎ হুকুমপত্রে দিওয়ানি তানের স্বাক্ষরের প্রয়োজন হতো এবং অশ্বকে জ্বলন্ত লোহা দ্বারা যে চিহ্নিতকরণ এবং অশ্বারোহী শনাক্তকরণ অর্থাৎ যেটাকে দাগ এবং চেহারা পদ্ধতি বলা হয়, সেই দাগ ও চেহারা পদ্ধতিকেও তার অনুমতিতেই কার্যকর করা হতো। এবং দ্বিতীয় যিনি ব্যক্তি ছিলেন দিওয়ানি খালসা, তিনি কি কি কাজ করতেন সেটাও আমরা একটু দেখি। দিওয়ানি খালসাকে আমরা দেখি সুবাদার, ফৌজদার, আমিন, দিওয়ানি কর্মচারী বৃন্দ, ক্রোড়ি, দারোগা, মুশরিফ ও তহসিলদারদের নির্দিষ্ট কর্মস্থলে নিয়োগ করতে হতো। পরোয়ানাতে অর্থাৎ হুকুমনামা যেটা ছিল সেখানে প্রধান দিওয়ানকে সাদ অর্থাৎ নির্ভুল এবং দিওয়ানি খালসাকে মুলাহিজা সুদ অর্থাৎ দেখিয়াছি বলে বর্ণনা করতে হতো। নিম্নপদস্থ কর্মচারীদের জিজ্ঞাসাবাদের উত্তর প্রদান, চাকুরির সনদ বা হুকুমনামা, সম্রাটের পুত্র ও পৌত্রদের নগদে বেতন প্রদানের পরোয়ানা, আহলি খেদমতদের নির্দিষ্ট বেতন দেওয়ার হুকুম প্রদান প্রভৃতি দায়িত্ব দিওয়ানি খালসাকেই পালন করতে হতো। নিম্নপদস্থ দেওয়ানি কর্মচারীদের প্রেরিত আয় ব্যয়ের হিসাবপত্রের প্রয়োজন অনুযায়ী সারাংশ লিখিতভাবে দিওয়ানি খালসাকেই সম্রাটের নিকট পেশ করতে হতো। জমিদারগণের কার্যাবলী ও রাজকোষাগারের নগদ টাকার পরিমাণ সংক্রান্ত বিবরণও দিওয়ানি খালসা যিনি ছিলেন তিনি সম্রাটকে প্রেরণ করতেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে দিওয়ানি
তান এবং দিওয়ানি খালসা সহ প্রধান দিওয়ান যিনি ছিলেন তাদের কাজের পরিধি ছিল ব্যাপক এবং বিস্তৃত। এবং এই এই আমরা দেখি এখানে আমরা কয়েকজনের নাম পাবো, আমরা একটু পরেই দিওয়ানের আলোচনাটা শেষ করব। তার আগে আমরা দেখি যে সম্রাট আকবরের আমলের দিওয়ান হিসেবে যারা উল্লেখযোগ্য ছিলেন যাদের নাম পাওয়া যায় তারা ছিলেন মুজাফফর খান, টোডরমল, শাহ মনসুর, কলিজ খান, মীর ফাতেউল্লাহ, খাজা শামসুদ্দিন, আসফ খান, ওয়াজির খান এবং যুবরাজ সেলিম। পরবর্তী সময়ে আমরা সম্রাট জাহাঙ্গীরের আমলের দিওয়ান হিসেবে যাদেরকে পাই ওয়াজির খান, ইতিমাদুদ্দৌলা, খাজা আবুল হাসান। সম্রাট শাহজাহানের আমলের দিওয়ান হিসেবে আমরা যাদেরকে পাই তারা হলেন ইবাদত খান, আফজাল খান, ইসলাম খান, সাদুল্লাহ খান, মীর জুমলা, রাই রায়ান এবং জাফর খান। দিওয়ানের যে আলোচনা এই আলোচনা আমরা শেষ করেছি। শেষ করে এখন আমরা যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ভাগ ছিল মীর বখশি, এই মীর বখশির আলোচনায় আমরা যাব। মীর বখশি সাধারণত কেন্দ্রের সামরিক বাহিনীর প্রধান যিনি কর্মকর্তা তাকে মীর বখশি বলা হতো। দিওয়ান সুলতানি আমলে আমরা যাকে আরিজি মুমালিক হিসেবে চিনতাম তিনি মীর বখশি হিসেবে দায়িত্ব পালন করতেন মুঘল আমলে। তিনি ছিলেন উচ্চপদস্থ একজন কর্মকর্তা, সৈন্য নিয়োগ, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা, বেতন ভাতা নির্ধারণ করা ইত্যাদি ছিল মীর বখশির দায়িত্ব ও কর্তব্যের মধ্যে। আমরা দেখি যে আবুল ফজলের যে আইনে আকবরী গ্রন্থ রয়েছে সেই আইনে আকবরী গ্রন্থের বর্ণনা যেটি সম্রাট আকবরের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস, সেখানে মীর বখশি সম্রাটের যে নিজস্ব বাহিনী তত্ত্বাবধান করতেন সেই বর্ণনাও আমরা পাই। এবং পরবর্তী সময়ে আমরা একটি পরিবর্তন দেখতে পাই যে জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান তাদের আমলে কিন্তু মীর বখশিদের সংখ্যা কিন্তু একের অধিক ছিল, অর্থাৎ একজন মীর বখশি যিনি প্রধান মীর বখশি ছিলেন এবং তাকে সহায়তাকারী হিসেবে আরো দ্বিতীয় এবং তৃতীয় বখশি বা সহকারী বখশি হিসেবে তাদের নাম পাওয়া যায়। সম্রাট আকবরের আমলের যারা মীর বখশি হিসেবে আমরা নাম পাই তাদের মধ্যে রয়েছেন লস্কর খান, শাহবাজ খান, আসফ খান, শেখ ফরিদ এরা ছিলেন। এবং সম্রাট জাহাঙ্গীরের আমলের মীর বখশি হিসেবে আমরা যাদের নাম পাই তারা হচ্ছেন ওয়াজিরুল মুলক, খাজা আবুল হাসান, সাদিক খান, ইবাদত খান প্রমুখ। এছাড়াও সম্রাট শাহজাহানের সময়কার মীর বখশি হিসেবে আমরা যাদের নাম পাই ইসলাম খান চিশতি, মীর জুমলা, মুতামিদ খান, সালাবত খান, আসালত খান, জাফর খান এবং খলিল উল্লাহ খান। এবার আমরা একটু চলে আসি যে মীর বখশির যে দায়িত্ব এবং কার্যাবলী ছিল এটিও ব্যাপক। আমরা ইতিপূর্বে দিওয়ানের কার্যাবলী দেখেছি, মূলত সামরিক বাহিনী সংক্রান্ত দায়িত্ব ও কর্তব্যই ছিল এই মীর বখশির। তো সেই দায়িত্ব ও কর্তব্যগুলোর মধ্যে কি কি বিষয় ছিল আমরা সেগুলো একটু ধারাবাহিকভাবে দেখি। যে কেন্দ্রীয় সরকারের হুকুমনামায় দিওয়ানের স্বাক্ষর ও সিলমোহরের পাশাপাশি কিন্তু মীর বখশির স্বাক্ষরও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল স্তরের সামরিক কর্মকর্তা এবং মনসবদার ছাড়াও বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও প্রাদেশিক শাসনকর্তাদেরকে নিয়োগপত্র কিন্তু মীর বখশিই দিতেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের পদমর্যাদা নির্ধারণ করা, তাদের বেতন নির্ধারণ করাও মীর বখশির কাজ ছিল। সৈন্যবাহিনীকে বিভিন্ন স্তরে মনোনয়ন দান করা, নিয়োগ দান করা এটাও ছিল তার কাজের পরিধির অন্তর্গত। চাকরি প্রার্থীদেরকে বাদশাহর নিকট উপস্থিত করা, নবনিযুক্ত সৈন্যদেরকে বিশেষ করে ইরানি, তুর্কি, কাশ্মীরি, হিন্দুস্তানি যারা ছিলেন তাদেরকে বাদশার সামনে হাজির করা এবং তাদের বেতন নির্ধারণ করা মীর বখশির কাজ ছিল। এবং জায়গির প্রদান সংবলিত যে নিয়োগপত্র সেটা প্রেরণ করা, অশ্বের চিহ্নিতকরণ অর্থাৎ দাগ ও চেহারা পদ্ধতির প্রয়োগ ঘটানো, অশ্বের সংখ্যা নির্ণয় করা এবং সেই অনুপাতে মনসবদারদের স্তর ও বেতন নির্ধারণ করা, সকল মঞ্জুরিপত্রে স্বাক্ষর ও সিলমোহর দ্বারা বৈধকরণ করা, মনসবদারদের সৈন্য ও তাদের অশ্ব দাগ এবং চেহারার মাধ্যমে যে চিহ্নিতকরণ সেই চিহ্নিতকরণের পর সেটা বাদশাহকে জানানো, নিয়মিত সৈন্যবাহিনী এবং অশ্বশালা পরিদর্শন করা ছিল তার অন্যতম একটি দায়িত্ব। যুদ্ধের সময় সমরসজ্জার তদারক করা, তাদের রসদ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করা, সামরিক বাহিনীর সদস্যদের বেতন নির্ধারণ ছাড়াও বেতন বৃদ্ধি করা, তাদের পদোন্নতি, তাদের বদলি, পদাবনতি বা পদচ্যুতি সম্পূর্ণ যে বিষয়গুলো এইগুলোর যে ফরমান ছিল রাজকীয় ফরমান, এই ফরমানে মীর বখশিকে স্বাক্ষর করতে হতো এবং তার সিল প্রদান করতে হতো। মনসবদারদের প্রধান প্রতিনিধি হিসেবে তিনি যুদ্ধক্ষেত্রে যদিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন না, তথাপি যুদ্ধক্ষেত্রে তিনি নিয়মিত বেতন বন্টনের সুষ্ঠু ব্যবস্থা করতেন এবং তার অধস্তন যারা বখশি ছিলেন তাদেরকে সাহায্য করতেন। অবশ্য যুদ্ধক্ষেত্রে তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও বাদশাহের প্রধান সহযোগী হিসেবে তিনি সেখানে থাকতেন এবং প্রয়োজনে অংশগ্রহণ করতেন। আমরা দেখি যে ঐতিহাসিক এসকিউ হুসাইনির মতে যে বাদশাহ বা শাহজাদারা অর্থাৎ বাদশাহর পুত্ররা বা যুবরাজরা যখন সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতেন না তখন কিন্তু মীর বখশিকেই সে দায়িত্ব নিয়ে সামরিক অভিযান পরিচালনা করতে হতো।
মীর বখশির কার্যাবলী এবং দায়িত্ব কিন্তু অনেক ছিল। আমরা দেখি যে সামরিক কার্যপ্রণালীর সাথে অঙ্গাঙ্গিভাবে তিনি জড়িত ছিলেন, তবে বেসামরিক কিছু কাজও কিন্তু তাকে তত্ত্বাবধান করতে হতো। যেমন আমরা দেখি যে তিনি প্রথা অনুযায়ী নবনিযুক্ত যারা প্রাদেশিক গভর্নর ছিলেন, উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, রাজধানী থেকে প্রদেশে বদলির সময় তারা বাদশার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন, এগুলোকে তিনি মেনটেন করতেন। এবং যে সকল রাজকর্মচারী মফস্বল থেকে রাজধানীতে আসতেন তাদেরকেও তার মাধ্যমে বাদশার সাথে দেখা করতে হতো। তিনি রাজপ্রাসাদের নিরাপত্তার সাথেও জড়িত ছিলেন। রাজপ্রাসাদের যে রক্ষী ছিল সেই রক্ষীদের তালিকা প্রণয়ন করাও তার কর্তব্যের মধ্যে ছিল। সাম্রাজ্যের গণ্যমান্য যারা অভিজাত বর্গ ছিলেন এবং পদস্থ অফিসার যারা ছিলেন এদের তালিকা প্রস্তুত করাও ছিল তার দায়িত্ব। বাদশাহ যখন সমর অভিযানে যেতেন, মৃগয়ায় যেতেন, আমোদ প্রমোদে যেতেন বা বিনোদন বা ভ্রমণ সূচিতে বিনোদনে যেতেন, সেই ভ্রমণ সূচি তৈরি করা বা বাদশাহ বা মুঘল সম্রাটের যে নিরাপত্তার বিষয়টি এই ক্ষেত্রে এটি নিশ্চিত করাও ছিল মীর বখশির অন্যতম কাজ। তো আমরা এখান থেকে বলতে পারি যে কেন্দ্রীয় প্রশাসনে মীর বখশি ছিলেন অত্যন্ত ক্ষমতাসীন ব্যক্তি। তবে এখানে একটি বিষয় বলতেই হবে যে মুঘল বাদশাহ ছিলেন সকল ক্ষমতার মালিক এবং প্রয়োজনে মীর বখশির মতো এত ক্ষমতাশালী একজন ব্যক্তিকে পদচ্যুত করতে বাদশাহকে কিন্তু একবারও ভাবতে হতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় আমরা দেখি যে রাষ্ট্রের যে সর্বোচ্চ গোপনীয় যে পরামর্শগুলো, সেই পরামর্শ এবং গোপন সভাগুলোতে সম্রাটের একান্ত সান্নিধ্যে মীর বখশি অবস্থান করতেন এবং তার কার্যাবলী ছিল ব্যাপক ও বিস্তৃত। মীর বখশির আলোচনার পর আমরা চলে আসছি এবার মীর সামানের আলোচনায়। আমরা দেখেছি যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ছিলেন মীর সামান। এই মীর সামান মুঘল আমলের রাজকীয় গৃহস্থালী এবং সরবরাহ বিভাগের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি ছিলেন এবং ঐতিহাসিক ইবনে হাসানের মতে আমরা দেখি যে মীর সামান তিনি দিওয়ান অপেক্ষা নিম্ন শ্রেণীর কর্মচারী হলেও তার দায়িত্ব এবং কর্তব্য ছিল অনেক বেশি। এবং আমরা দেখি যে সম্রাট আকবরের আমলে কিন্তু এই পদটি আমরা পাই না। সম্রাট জাহাঙ্গীর সর্বপ্রথম এই মীর সামান পদটিকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদায় প্রদান করেন এবং তার আমলে পরবর্তী সময়ে সম্রাট শাহজাহান অর্থাৎ জাহাঙ্গীরের পুত্র সেই সময় তা বহাল ছিল এবং সম্রাট আওরঙ্গজেবের সময় মীর সামান পদটির নামকরণ নতুন করে করা হয় খান সামান। আমরা ইতিপূর্বে খান সামান শব্দটি উল্লেখ করেছি এবং মীর সামান এবং খান সামান এখান থেকে কিন্তু প্রায় একই অর্থে আমরা ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি যে রাজপরিবারের পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে ছিল। তিনি সম্রাটের প্রমোদ বিহার, শিকার ইত্যাদিতেও সফরসঙ্গী হতেন এবং খানসামানদের মধ্য থেকেই ওয়াজির নিয়োগের যে উদাহরণ সেটি আমরা দেখতে পাই। তবে মীর সামান যারা ছিলেন তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমরা আরো বেশ কিছু বিষয় আমরা দেখতে পাবো। যেমন সম্রাট আওরঙ্গজেবের সময় একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা যখন ইতিহাসের উৎস পড়েছি দস্তুরুল আমল, সেখানে কিন্তু খান সামানের বহুবিধ কর্তব্যের কথা বর্ণনা করা রয়েছে। এই বর্ণনার মধ্যে যে বহুবিধ কর্মকাণ্ড তার মধ্যে আমরা অল্প কিছু আলোচনায় আনছি। যেমন শ্রমিক, মজুর এবং কর্মচারীদের বেতনের বিল সত্যায়ন করা, বিভিন্ন কারখানার দারোগা, আমিন, মুশরিফ ও তহসিলদারদের প্রথম নিয়োগ, বদলি এবং পদচ্যুতি নিয়ন্ত্রণ করা, কারখানার এবং কোষাগার পরিচালনার জন্য নিয়মকানুন প্রণয়ন করা এবং কারখানার ব্যবস্থাপক ও কর্মচারীদের নিকট হতে অঙ্গীকারপত্র গ্রহণ করা, গবাদি গৃহপালিত পশু যা ছিল তাদের প্রাত্যহিক খোরাক বরাদ্দ করা, যেহেতু তিনি সরবরাহ বিভাগের প্রধান ছিলেন, কারখানা হতে জিনিসপত্রাদি ধার নিতে হলে সেটার অনুমতি প্রদান করা এবং যুবরাজদের অর্থাৎ মুঘল বাদশাহদের যে পুত্ররা ছিলেন সেই পুত্রদের যখন বিয়ের অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে যে সাজসজ্জাদি করা বা তার বন্দোবস্ত করা এটার দায়িত্বে কিন্তু মীর সামান ছিলেন। কেন্দ্রীয় সরবরাহ মন্ত্রণালয়ের সুষ্ঠু পরিচালনার দায়িত্ব নির্ভর করত এই দপ্তরের প্রধান মীর সামান বা খান সামানের উপরে এবং তাকে সাহায্য করার জন্য আমরা অবশ্য বেশ কিছু কর্মকর্তা কর্মচারী দেখতে পাবো, এই সম্পর্কে আমরা আসছি। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে নেই যে কোনো কোনো ঐতিহাসিকের বর্ণনায় আমরা দেখি যে দিওয়ান যে পদ আমরা আলোচনা করে এসেছি যার পরেই আমরা মীর বখশি আলোচনা করেছি, তো কোনো কোনো ঐতিহাসিক বলেছেন দিওয়ানের পরেই মীর সামানের গুরুত্ব ছিল অনেক বেশি। তো এবার আমরা দেখব যে মীর সামানের আমলে যারা মীর সামানের সহযোগী হিসেবে ছিলেন, এখানে তোমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছ: দিওয়ানি বুয়ুতাত, নাজির, মুশরিফি কুল ও জুজ, দারোগা, তহসিলদার, মুস্তাওফি, দারোগা ই কাচেহরি। আমরা এদের সম্পর্কেও একটু আলোচনা করি। উচ্চ মর্যাদা সম্পন্ন কর্মকর্তা রূপে তিনি অর্থাৎ দিওয়ানি বুয়ুতাত উচ্চ মর্যাদা কর্মকর্তা হিসেবে তিনি মুখ্যভাবে এই দপ্তরের আর্থিক দিকের জন্য দায়ী ছিলেন।
নাজির এই বিভাগের পদমর্যাদার দিক হতে নাজির ছিলেন দিওয়ানের ঠিক পরেই তার অবস্থান। এই দপ্তরের প্রশাসনিক বিষয় অপেক্ষা আর্থিক বিষয়ের সাথে তিনি অধিক জড়িত ছিলেন। মুশরিফ ইকুল ও জুজ তিনি এরা ছিলেন আক্ষরিকভাবে পূর্ণ এবং আংশিক হিসাবরক্ষক, অর্থাৎ এই দপ্তরের প্রধান হিসাবরক্ষক ছিলেন তারা। দারোগা, প্রত্যেক কারখানার জন্য একজন দারোগাকে নির্বাচন করা হতো। তার কারখানার শ্রমিক এবং কারিগরদের সাথে সরাসরিভাবে যোগাযোগ রক্ষা করতে হতো। দারোগা যিনি কারখানার দায়িত্বে ছিলেন, আমরা সুলতানি আমলের আলোচনায় দেখেছি যে কারখানা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজপ্রাসাদের যে বিশাল একটি কাঠামো, সেই কাঠামোতে প্রচুর পরিমাণে যে দ্রব্যাদি সরবরাহ করতে হয় তার প্রধান উৎসই ছিল কারখানা। সেই কারখানার মূল তদারককারী ছিলেন দারোগা। এরপরে আমরা পাবো তহসিলদার। তহসিলদার দারোগার মতোই প্রত্যেক কারখানায় একজন তহসিলদারও নিযুক্ত ছিলেন। কারখানার প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তার দায়িত্ব তে ছিল। এরপরে হলো আমরা পাবো মুস্তাউফি। মুস্তাউফি ছিলেন কারখানার আয় ব্যয় পরীক্ষক এবং নিরীক্ষক, অর্থাৎ যে খরচ হতো সেগুলোর সম্পূর্ণ তত্ত্বাবধান ছিল তার। এরপরে আমরা পাবো দারোগা ই কাচেহরি। তিনি ছিলেন এই দপ্তরের সাধারণ তদারকি সার্বিক দায়িত্ব, অর্থাৎ এই যে আমরা সকল ব্যক্তিদেরকে পেলাম বা প্রতিষ্ঠানগুলোকে পেলাম, এই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সমন্বিত তত্ত্বাবধায়ক হিসেবে দারোগা ই কাচেহরিকে আমরা পেয়ে থাকি। মীর সামানের আলোচনায় অবশ্যই আমরা বলবো, পূর্ববর্তী যে আলোচনায় আমরা দিওয়ান এবং মীর বখশিতে দেখেছি, ঠিক তেমনি মীর সামানের আলোচনায় আমরা দেখব সম্রাট শাহজাহানের সময়কার যারা মীর সামান ছিলেন। আমরা ইতিপূর্বেই বলেছি যে সম্রাট আকবরের সময় কিন্তু মীর সামান ছিলেন না, সম্রাট জাহাঙ্গীরের সময়ও এটা শুরু হলেও সম্রাট শাহজাহানের আমলেই আমরা আনুষ্ঠানিকভাবে এই মীর সামানদেরকে পাই। তারা ছিলেন আফজল খান, মীর জুমলা, আকিল খান, সাদুল্লাহ খান, আলাউল মুলক, ফজিল খান প্রমুখ। এবার আমরা চলে আসছি যে যিনি শেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হচ্ছেন সদরুস সুদূর। সদরুস সুদূর যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের সদরকে বলা হতো সদরুস সুদূর, সদরি জাহান, সদরি কুল। তিনি প্রধান নেতা হিসেবে সম্মানিত ছিলেন। আইনে আকবরীর যে বর্ণনা, সেখান থেকে তার সাহায্যকারী হিসেবে বিতিকচি নামক একজন উচ্চপদস্থ কেরানির কথাও জানা যায়। তবে সদরুস সুদূরের বর্ণনায় আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমরা এই বিষয়ে একটু আলোচনা না করি তাহলে হয়তোবা আমরা এই বিষয়টা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবো না। কারণ আসলে সদরুস সুদূর আমরা ধর্মীয় নেতা, যিনি আমরা এখানে অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি যে তিনি প্রধান ধর্মীয় নেতা ছিলেন। তো আসলে শরীয়তকে রক্ষা করা, ইসলামের মর্যাদা বৃদ্ধি করা এবং মুসলিম জনগণকে ধর্মের সত্য পথে পরিচালনার চেষ্টা করা প্রত্যেক মুসলমান শাসকের অবশ্য কর্তব্য হিসেবেই ধরা হয়, এবং ধর্মীয় জরুরি বিষয়গুলো শাসনকর্তাকে উলেমাদের সাথে আলোচনা এবং পরামর্শ করেই করতে হতো। মুঘলরা উলেমাদেরকে সুদূর হিসেবেও আখ্যায়িত করত এবং তাদের প্রতিনিধিদেরকে সদর হিসেবে আখ্যায়িত করত। সুতরাং সদরুস সুদূর বলতে যথাযথ এই সুদূর প্রধান শেখ উল ইসলামের সমর্থক এবং তুল্যবোধক, অর্থাৎ শেখ উল ইসলাম অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। সদর সম্রাট কর্তৃক মনোনীত এবং নিয়োজিত হতেন, অর্থাৎ সদর যিনি ছিলেন তিনি, অর্থাৎ তিনি সরাসরি সম্রাট কর্তৃকই নিয়োজিত হতেন। মুসলিম আইন বিশেষজ্ঞদের মতে সদর ছিলেন সম্রাট ও জনগণের মধ্যে যোগসূত্র বিশেষ, এবং তিনি ছিলেন রাষ্ট্র ও সম্রাটের জন্য অপরিহার্য ও অত্যাবশ্যক। একদিকে তিনি সম্রাটকে সমস্ত ধর্মীয় ব্যাপারে পরামর্শ দিতেন এবং অন্যদিকে তিনি রাষ্ট্রের উলেমাদের উপর সতর্ক দৃষ্টি রাখতেন। ধর্মীয় ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি ও মঠধারী সন্ন্যাসীদের ভরণ পোষণের জন্য সদর ছিলেন সম্রাট কিংবা যুবরাজদের দ্বারা যে সম্পত্তি প্রদান করা হতো সেই সম্পত্তির তত্ত্বাবধায়ক। যোগ্য ব্যক্তিদেরকেই ব্যক্তিগণ যাতে সম্রাটের প্রদত্ত জমি ভোগ করতে পারেন এবং এইটার লক্ষ্য রাখা ছিল সদরের অন্যতম প্রধান দায়িত্ব। তো সদরের একজন সাহায্যকারী হিসেবে আমরা এখানে উল্লেখ করেছি বিতিকিচি। বলা হয়েছে যে সদর ও সুদূর তিনি কিন্তু একাই এই যে ডিপার্টমেন্টটি রয়েছে এই ডিপার্টমেন্টের যিনি মানে এটার সম্পূর্ণ তত্ত্বাবধান করতে গেলে তাকে অনেক কাজ করতে হতো, সেই জন্যই বিতিকিচি তাকে সহযোগিতা করত। এবং এই যে ব্যক্তি এই দপ্তরকে আর্থিক দিকটি মূলত দেখতে হতো এবং তাকে বলা হতো দিওয়ানি সাদাত। আমরা মোটামুটি ভাবে এরপর দেখব যে সদরুস সুদূর হিসেবে সম্রাট আকবরের আমলে সদরুস সুদূর হিসেবে আমরা যাদেরকে পাই তাদের মধ্যে ছিলেন শেখ গদাই, খাজা মুহাম্মদ সালিহ, শেখ আব্দুল নবী, সুলতান খাজা, মীর ফাতাউল্লাহ, মিরান সদর জাহান। সম্রাট জাহাঙ্গীরের আমলে সদরুস সুদূর হিসেবে আমরা পাই মিরান সদর জাহান, মুসাবি খান। এই মুসাবি খান আবার পরবর্তী সময়ে সম্রাট শাহজাহানের সময়ে সদরুস সুদূর ছিলেন। মুসাবি খান
তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাইয়েদ জালাল এবং সাইয়েদ হিদায়াতুল্লাহ নামেও সম্রাট শাহজাহানের সময় আমরা 2 জন সদরুস-সুদুরকে পাই, মোট 3 জনকে আমরা পাই। তো সদরুস-সুদুরের আলোচনার পর আমরা মুঘল আমলের যে কেন্দ্রীয় প্রশাসন, সেই কেন্দ্রীয় প্রশাসনের সবচেয়ে যে শেষ অধ্যায়, সেই শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি। এই শেষ অধ্যায়ের নাম হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগের আলোচনায় আমরা দেখি যে মুঘল কেন্দ্রীয় বিচার বিভাগের সম্রাট ছিলেন যুগের খলিফা। তিনি নীতির দিক হতে প্রধান বিচারপতি এবং প্রতি বুধবার মুঘল বাদশাদের সবার জন্যই নির্দিষ্ট কিছু দিন ছিল, বিশেষ করে সম্রাট শাহজাহানের জন্য প্রতি বুধবার ছিল মামলা মোকদ্দমার, এবং তিনি নিজে সর্বোচ্চ বিচারালয়ে মামলা মোকদ্দমা পরিচালনা করতেন। তার সভাপতিত্বে পরিচালিত বিচারালয় ছিল সর্বোচ্চ আপিল আদালত, এবং কাজী ছিলেন অপরাধমূলক ফৌজদারি মামলার বিচারক। আর মুফতি, তিনি মুসলিম আইনের ব্যাখ্যা দিয়ে কাজীকে বিচারের কাজে সহযোগিতা করতেন, আর কাজী বিচারের রায় প্রদান করতেন। অধ্যাপক যদুনাথ সরকার মুঘল সম্রাটদের আমলে কাজীদের যে দুর্নীতি এবং উৎকোচ গ্রহণের অভিযোগ উল্লেখ করেছেন, এবং উল্লেখ করে তাদেরকে তীব্রভাবে সমালোচনা করেছেন। যদিও এই সমালোচনাকে আমরা অতিশয়োক্তি এবং অতিরঞ্জিত বলেই বলতে পারি, কারণ মুঘল বাদশারা নিজেরাই কিন্তু এই বিষয়টিকে তদারকি করতেন। মুঘল আমলের যে কেন্দ্রীয় বিচার বিভাগ, এই কেন্দ্রীয় বিচার বিভাগের প্রধান ব্যক্তির নাম ছিল কাজী উল কুজ্জাত, এবং তিনি কাজী ই মুমালিক নামেও পরিচিত ছিলেন। তিনি সম্রাটকে সর্বদা সঙ্গ প্রদান করতেন, এবং তাই তাহাকে রাজশিবিরের কাজীও বলা হতো। এছাড়াও প্রত্যেক নগর, এমনকি বৃহৎ গ্রামেও আমরা দেখি যে প্রধান কাজীর নিয়োগকৃত স্থানীয় কাজীরা ছিলেন, যারা মুঘল আমলের যে বিচার বিভাগ, এই বিচার বিভাগকে সম্পূর্ণভাবে তদারকি করতেন। সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, বলতে যাই যে মুঘল আমলের যে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করলাম, এই আলোচনা শেষ করার আগে আমরা জাস্ট সংক্ষেপে একটু বলে নিচ্ছি যে আমরা মুঘল আমলের যে সকল কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বা কেন্দ্রীয় প্রশাসনের যে বিষয়গুলো পেলাম বা প্রতিষ্ঠানগুলো, সংক্ষেপে যদি আমরা বলতে যাই তাহলে মোট 5 শ্রেণীর মন্ত্রী ছিলেন: ওয়াকিল, দিওয়ান, মীর বকশি, মীর সামান এবং সদরুস-সুদুর। তো এদের প্রত্যেকেরই গুরুত্ব ছিল অত্যাধিক, এবং কেউই কারো চেয়ে কম ছিলেন না সাম্রাজ্যের পরিচালনায়, কেন্দ্রীয় প্রশাসন পরিচালনায়। তারা সকলেই সম্রাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তাকারী ছিলেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষের 2020 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য মুঘল কেন্দ্রীয় প্রশাসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং তোমরা সবাই মনোযোগের সাথে এই ক্লাসটি অধ্যয়ন করার চেষ্টা করবে। এবং এই ক্লাসটিতে যে সহায়তার প্রয়োজনে আমরা বেশ কিছু গ্রন্থ, তোমরা গত ক্লাসেও দেখেছো, আজকের ক্লাসেও আমি আলোচনায় বলছি যে মুঘল আমলের আলোচনা এবং সুলতানি আমলের আলোচনায় আমরা কিছু কমন কিছু বই পাবো। তথাপি এই কমন বইগুলো ছাড়াও মুঘল আমলের জন্য ইতিহাস লিখতে প্রচুর বই রয়েছে। এই বইগুলো থেকে আমরা কিন্তু যথাযথ সহযোগিতা পাবো। তার আগে আমরা আরেকটা কথা মুঘল কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে না বললেই নয়। আমরা বারবারই শের শাহের কথা আলোচনা করছি। মুঘল আমলের ঠিক মাঝখানে বা শুরুর দিকে একজন ধূমকেতুর মতো যার আবির্ভাব হয়েছিল, সেই শের শাহের যে প্রশাসন ছিল কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসন, সেই শের শাহের কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনকেই অনেকটা ফলো করে সম্রাট আকবর কিন্তু পরবর্তী সময়ে মুঘল প্রশাসনকে সাজিয়েছিলেন। এবং সম্রাট আকবরের পর তার পুত্রদের এবং তার পরবর্তী উত্তরাধিকারদের সময় কিন্তু সেই প্রশাসনটি মহিরুহ আকার ধারণ করে, এবং মুঘলদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ভারতের মাটিতে, সেই জনপ্রিয়তার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে শের শাহেরও কিছুটা অবদান ছিল। যাই হোক, আমরা এই আলোচনার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় গ্রন্থাদি পাবো, আমরা গত ক্লাসের মধ্যে একটু আলোচনা বলে দিচ্ছি, গ্রন্থগুলোর নাম তোমাদের সুবিধা হবে। একে এম আব্দুল আলিমের ভারতে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, তার একই লেখকের হচ্ছে ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, আসগর আলীর মুসলিম প্রশাসন ব্যবস্থার ক্রমবিকাশ, এম মোহর আলীর ব্রিফ সার্ভে অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, কে এম আশরাফের লাইফ এন্ড কন্ডিশনস অফ দ্য পিপল অফ হিন্দুস্তান, Aziz's The Mansabdari System and the Mughal Army, Irfan Habib's Agrarian System of Mughal India, Irfan Habiberi An Atlas of the Mughal Empire, ABM Habibullah The Foundation of Muslim Rule in India, SQ Hussaini's Administration under the Mughals, SM Jafarer The Cultural Aspect of Muslim Administration, Stanley Lane Pooler Medieval India under Muhammadan Rule, RC Mojumdar, HC Rai Choudhury and KK Dattar An Advanced History of India, W.H. Morlander The Agrarian System of Muslim India, Ishwari Prasader A Source History of Muslim Rule in India, একই লেখকের History of Medieval India,
যদুনাথ সরকারের মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, ভিএ স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, আরপি ত্রিপাঠীর সাম অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন এবং আইএইচ কুরেশির মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। এই গ্রন্থগুলো ছাড়াও অসংখ্য গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো থেকে তোমরা সহযোগিতা গ্রহণ করতে পারো। তবে আমাদের এই গত ক্লাসের মতোই বা অন্যান্য ক্লাসের মতোই তোমাদেরকে আবারও বলছি, ইংরেজি বই পড়তে যদি তোমাদের কঠিন মনে হয়, অবশ্যই উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তালিকার প্রথম বইটি, বিশেষ করে অধ্যাপক কে এম আব্দুল আলিমের লেখা ভারতের মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাস, এই গ্রন্থটি অবশ্যই তোমরা অধ্যয়ন করবে এবং মোটামুটি ভাবে মুঘল এবং সুলতানি আমলের যে পুরো আলোচনাটি রয়েছে প্রশাসনের, এটি তোমাদেরকে অনেকাংশেই সহযোগিতা করবে। তো আমরা আমাদের আলোচনা আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। সবাই তোমরা ভালো থাকবে। করোনাকালীন পরিস্থিতিতে অবশ্যই সবাই বাসায় থাকার চেষ্টা করবে। কোনো প্রয়োজনে যদি বাইরে যাও অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তোমাদের সকল কার্যক্রম সম্পাদন করবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আবারও নতুন একটি লেকচার নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।